আসসালামু আলাইকুম। অ্যাফ্রোস একাডেমিকের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মূলধন জাতীয় লেনদেনের অর্থাৎ চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফাজাত লেনদেনের কিছু বেসিক। আজকে এখান থেকে আমরা একটা প্রশ্ন সমাধান করব, দিনাজপুর বোর্ড 2020-এর একটা প্রশ্ন। এটা আমরা সমাধান করব জনাব শেষের, বাকি অংশটুকু লেখি নাই, কারণ আমরা ক্লাসটা একটু শর্ট করার জন্য বিস্তারিত এখানে লেখি নাই বাকিটুকু। অর্থাৎ কোম্পানির নাম ছিল জনাব শেষের, বাকি অংশটুকু লেখি নাই। লেনদেনগুলো লেখছি। ক নাম্বার বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। গ নাম্বার ছিল মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তো আমরা ক নাম্বার দেখব মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মূলধন জাতীয় ব্যয় কোনগুলা। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কোনো স্থায়ী সম্পদ ক্রয় বা স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। তো আমরা আজকে এই প্রশ্নটা সমাধান করি। ক নাম্বার ক নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। লিখব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা ছোট্ট করে একটা বক্স করব, যেহেতু এখানে কোনো তারিখ নাই আমরা তারিখ দেব না। বিবরণ টাকা তো দুঃখিত, এটা ছিল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা লিখে ফেলছি, মূলধন জাতীয় ব্যয়। তো আমাদের সূত্র মনে রাখতে হবে যে স্থায়ী সম্পদ ক্রয় ও স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। স্থায়ী সম্পদ কি আছে? প্রথমে ছিল হচ্ছে জমি ক্রয়। এই জমিটা হচ্ছে স্থায়ী সম্পদ, তাহলে এই জমি ক্রয় এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে প্রথমে লিখবো হচ্ছে জমি ক্রয়। জমি ক্রয়ের টাকা ছিল এখানে 20 লক্ষ টাকা। আমরা প্রথম ঘরে লিখলাম 20 লক্ষ টাকা। এরপরে দেখো আর আমাদের কোনো স্থায়ী সম্পদ ক্রয়জনিত ব্যয় ছিল কিনা। ব্যবসায় মূলধন আনায়ন এটা না, দ্বারে পণ্য বিক্রয়, ব্যাংক হতে ঋণ গ্রহণ, কমিশন প্রাপ্তি, প্রতন, কম্পিউটার বিক্রয়, শিক্ষানবিশ সেলামি, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। দেখো তুমি যে জমিটা ক্রয় করছিলে সেই ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কারণ স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, জমি ক্রয় করছো তার রেজিস্ট্রেশন করছো, এটা হচ্ছে আনুষঙ্গিক খরচ, তাহলে এটাও মূলধন জাতীয় ব্যয়। তাহলে লিখবো জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় টাকা ছিল হচ্ছে 2 লক্ষ টাকা। এরপরে আর কোনো ব্যয় আছে কিনা সেটা দেখবো আমরা। বিনিয়োগের সুদ, প্রতন, ফ্রিজ বিক্রয়, আর কোনো ব্যয় নাই। তাহলে আমরা এই দুইটা যোগ করে ক্লোজ করে দেবো। 2 লক্ষ 20 লক্ষ অর্থাৎ 22 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আশা করি মূলধন জাতীয় ব্যয় বুঝতে পারছো। এরপরে খ নাম্বার ছিল হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা খ নাম্বারের জন্য সেম একটা বক্স করব, বিবরণ টাকা দিয়ে। মূলধন জাতীয় ব্যয়ের পরিবর্তে লিখব মূলধন জাতীয় প্রাপ্তি। এটা ছিল আমাদের খ নাম্বার। মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা? আমি এর আগের ক্লাসে রুলস লিখে দিয়েছিলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা। ব্যবসা থেকে ঋণ গ্রহণ বা দুঃখিত ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যবসায় মূলধন বিনিয়োগ বা স্থায়ী সম্পদ বিক্রয় বা ব্যবসায় নতুন মূলধন অতিরিক্ত মূলধন আনয়ন, এইগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো এমন কী কী তথ্য আছে আমরা দেখি। মূলধন জাতীয় প্রাপ্তি প্রথমে যে জিনিস আছে ব্যবসায় মূলধন আনয়ন, ব্যবসায় মূলধন নিয়ে আসছে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখবো ব্যবসায় মূলধন আনয়ন। ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যবসায় মূলধন নিয়ে আসছে কত টাকা? 5,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। আর কি আছে? ধারে বিক্রয় করছে, বিক্রয় আমাদের আয়, মূলধন এখানে স্থায়ী সম্পদ না। তারপরে ব্যাংক হতে ঋণ গ্রহণ, আমাদের সূত্রে ছিল যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে লিখবো ব্যাংক হতে ঋণ গ্রহণ, দুঃখিত ব্যাংক হতে ঋণ গ্রহণ
ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে কত টাকা? 1,00,000 টাকা, সে 1,00,000 এখানে লিখলাম। এরপরে আসছে কি? এরপরে আসছে কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের আয়। পুরাতন কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রয় করছে, আমাদের যে কম্পিউটার ছিল সেটা আমরা বিক্রয় করছি, এটা কি হবে আমাদের? তো দেখো পুরাতন কম্পিউটার বিক্রয় করছে কত টাকা? 12,000 টাকা। আচ্ছা এই বিষয়টা একটু পরে বোঝাচ্ছি। শিক্ষানবিশ সেলামি, এটা হচ্ছে আমাদের আয়। জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আমাদের আয়। পুরাতন ফ্রিজ বিক্রয়। তো আমাদের দেখো পুরাতন কম্পিউটার বিক্রয় করছে আর পুরাতন ফ্রিজ বিক্রয় করছে। কম্পিউটার ছিল কি আমাদের স্থায়ী সম্পদ, এরপরে আরেকটা জিনিস ছিল কি ফ্রিজ, এটাও আমাদের স্থায়ী সম্পদ। তাহলে এই দুইটা জিনিস বিক্রয় করছে। আমাদের রুলসে লিখেছিলাম স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য আয়গুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এখানে কম্পিউটার বিক্রয় করছে, এখানে ফ্রিজ বিক্রয় করছে, দুইটা স্থায়ী সম্পদ, দুইটা বিক্রয় করছে। তাহলে এখানে দুইটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দুইটা লিখবো পুরাতন কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রয়। পুরাতন কম্পিউটার বিক্রয় করছিলাম 12,000 টাকা। এরপরে পুরাতন ফ্রিজ বিক্রয় করছিলাম 15,000 টাকা। পুরাতন ফ্রিজ বিক্রয় 15,000 টাকা। তো এই সবগুলো যোগ করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। 5,00,000, 6,50,000, 6,60,000, 62, 75, 6,77,000 টাকা সম্ভবত। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে আসো গ নাম্বার ছিল হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। সেম আমরা একটা বক্স করব বিবরণ টাকা টাকা দিয়ে। আমরা এটা মুছে দেই। আমরা করবো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, গ নাম্বার। গ নাম্বার মুনাফা জাতীয় প্রাপ্তি বিবরণ টাকা টাকা টাকা। মুনাফা জাতীয় প্রাপ্তি। তো মুনাফা জাতীয় প্রাপ্তির সূত্র আমি কি বলছিলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তিতে আসবে শুধুমাত্র চলতি, বিগত, পরবর্তী এই 3টা বছরের নগদে ঘটে যাওয়া লেনদেনগুলো আসবে। এই 3টা বছরের নগদে ঘটে যাওয়া লেনদেন। আমরা কত সালের ম্যাথ করছি? এখানে যেহেতু কোনো সাল দেওয়া নাই সেহেতু আমরা ধরে নেব সবই হচ্ছে চলতি বছরের ম্যাথ। তো আমাদের যেগুলো আয় সেগুলোই প্রাপ্তি। তো এখানে কি কি আছে দেখো, জমি ক্রয় করছিল, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা এখানে আসবে না। ব্যবসায় মূলধন আনায়ন, এটা গেছিল মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে। ধারে পণ্য বিক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আবার এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। তবে কথা আছে, আমি কি বলছিলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে কি কি আসবে? বিগত, চলতি, পরবর্তী বছরের শুধুমাত্র নগদে ঘটে যাওয়া লেনদেনগুলা। তাহলে ধারে পণ্য বিক্রয় করছে, ধারে পণ্য বিক্রয় করছে, তাহলে বিক্রয়টা কি ছিল আমাদের? ধারে মানে হচ্ছে বাকিতে। তাহলে বাকিতে বিক্রয় করলে সেটা তো মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয়ে আসবে, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আসবে না। কারণ মুনাফা জাতীয় আয় কোনগুলো আসবে? মুনাফা জাতীয় আয় আসবে শুধুমাত্র চলতি বছরের নগদে এবং বাকিতে ঘটে যাওয়া লেনদেন। আর মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আসবে চলতি, বিগত এবং পরবর্তী বছরের শুধুমাত্র নগদে ঘটে যাওয়া লেনদেন। যার কারণে এটা বাকিতে ছিল, বাকিতে থাকার কারণে এটা মুনাফা জাতীয় আয় হয়েছে, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আসবে না। ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে, এটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে লিখে ফেলছি। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এটা আমাদের মুনাফা জাতীয় আয়, এটা আবার আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে লিখবো কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি টাকা আছে 2,500 টাকা। এরপরে আসো পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে চলে আসছে। শিক্ষানবিশ সেলামি, এটা হচ্ছে আমাদের আয়, এটা মুনাফা জাতীয় আয়, এটা আবার মুনাফা জাতীয় প্রাপ্তি। শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি ছিল আমাদের এখানে 25,000 টাকা। এরপরে ছিল হচ্ছে জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, এটা আমরা অলরেডি লিখে ফেলছি মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে, মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে। বিনিয়োগের সুদ 2,00,000 টাকা, এই বিনিয়োগের সুদটা হচ্ছে আমাদের আয়, এটা লিখবো এখানে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ ছিল হচ্ছে আমাদের 2,00,000 টাকা। তো আমাদের এরপরে আছে পুরাতন ফ্রিজ বিক্রয়, এটা আমরা অলরেডি লিখে ফেলছি মুনাফা জাতীয় আয়ের ভিতরে, মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে। আমাদের এখানে আর কোনো তথ্য আসবে না, এগুলো আমরা লিখে যোগ প্রয়োগ করে দেবো, অর্থাৎ 2,25,000, 2,27,500।
তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।